রাত থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত, মিরপুর ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, পানি ঢুকে মাঝ রাস্তায় বিকল অনেক যানবাহন, দুর্ভোগে মানুষ। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার, নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমার ও আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। পিআর জুলাই সনদের আইনি ভিত্তি সহ অভিন্ন কয়েকটি দাবিতে মাঠে ইসলামী দলগুলো, পূরণ না হলে নভেম্বরে জোটবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি, চলতি মাসে ইতিবাচক সাড়া মিলবে আশা। ৭ কলেজের প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী সংকট, অস্তিত্ব হারাবে উচ্চ মাধ্যমিক শাখা, নারী শিক্ষা সংকোচনের শঙ্কা, আলোচনার পরই সিদ্ধান্ত। এবং শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ, ষোড়শ উপাচারে দেবী বন্দনা, মণ্ডপে মণ্ডপে কল্পারম্ভ বিহিত পূজা সহ নানা আচার, ভক্তদের ভিড়। সকালের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। রাতভর বজ্রসহ বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে। এতে ভোর থেকে বিপাকে পড়েন সাধারণ মানুষ। ভারী বর্ষণের কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় গাড়িতে পানি ঢুকে সড়কে বিকল হয়ে পড়ে অনেক যানবাহন। এছাড়া কাজের প্রয়োজনে যারাই ঘর থেকে বের হয়েছেন সবাইকেই বিপাকে পড়তে হয়। রাজধানীর মিরপুরের কাজীপাড়া, কালশী ও মতিঝিলের বেশ কিছু সড়কে এখনও জলজট রয়েছে। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন রিপোর্টার শাবাব ওয়াসি, সরাসরি যাচ্ছি তার কাছে। রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর মিরপুরে, ঠিক কাজীপাড়া মেট্রো স্টেশনের এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে সড়কটি, সেই সড়কটিতে কিন্তু যানবাহন খুব বেশি নেই, তবে জলাবদ্ধতার কারণে কিন্তু সড়কের যেই যানবাহনের যেই স্বাভাবিক গতি সেটা কিন্তু স্থিমিত হয়ে গেছে। রাস্তার ওই পারে ঠিক আমরা কিছুক্ষণ আগেই কিন্তু ব্যাপক এক যানজট আমরা দেখতে পেয়েছি, যার কারণটি ছিল যে মেট্রো স্টেশনের ঠিক নিচে সেখানে জলাবদ্ধতার কারণে বেশ কিছু গাড়ি আটকে গিয়েছিল। সেখানে তারা দেখা যায় গাড়িগুলো সামনের দিকে আগানোর জলাবদ্ধতার কারণে যখন সামনের দিকে আগায় তখন কিন্তু পানি ভিতরে ঢুকে যায় এবং যার কারণে কিন্তু সেগুলো বিকল হয়ে পড়ে এবং রাস্তার সাইডে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে এরকম আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে গতকালকে রাত থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে এবং যার কারণে কিন্তু এই বেশ কিছু সড়কগুলোতে আমরা বিভিন্ন রাজধানীতে বেশ কিছু সড়ক প্রদক্ষিণ করেছিলাম। রাজধানীর মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, মতিঝিল, বিজয় সরণি, এরকম বেশ কিছু সড়কে কিন্তু আমরা জলাবদ্ধতা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যে ছুটির দিন হলেও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কাজে মানুষ রাস্তায় বেরিয়েছেন এবং ভোর থেকেই তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছিলেন এবং সড়কে এসে কিন্তু তারা এই জলাবদ্ধতার কারণে কিন্তু তারা বিপাকে পড়ে গেছেন। আমরা দেখেছি যে তারা পায়ে হেঁটে, অনেক সময় জুতো হাতে নিয়ে পায়ে হেঁটে ভ্যানে করে এখান থেকে এখানে যাচ্ছেন, অতিরিক্ত ভাড়া দিয়ে অনেক সময় এখান থেকে এখানে যাচ্ছেন। রাস্তায় কিন্তু পর্যাপ্ত বাসও আসলে আজকে দেখা যাচ্ছে না। আপনারা জানেন যে পুজোর ছুটি শুরু হয়ে গেছে, তো অনেকেই কিন্তু আজকে ছুটি কাটাতে বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিলেন, অনেকেই তাদের কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়েছিলেন এবং গুরুত্বপূর্ণ কাজে কিন্তু মানুষ যখনই রাস্তায় বের হয়েছে তারা কিন্তু বিপাকে পড়তে হয়েছে এবং তারা এটাই বলছিলেন যে আসলে বৃষ্টি হলেই যে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়, এই সমস্যার আসলে উত্তরণ কবে হবে, এই প্রশ্নই কিন্তু সবার কাছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর মিরপুর থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। রাজধানীর মিরপুর থেকে জলাবদ্ধতার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাবাব ওয়াসি।
রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা প্রস্তাবনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো জাতিসংঘ সদর দফতরে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে মিয়ানমার ও আরাকান আর্মির ওপর কঠোর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি খাদ্য সরবরাহ সহায়তা চালু রাখা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। এদিকে রোহিঙ্গাদের সহায়তায় নতুন করে $96 মিলিয়ন অনুমোদনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে রোহিঙ্গাদের নিয়ে বিশেষ সম্মেলনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের বিষয়বস্তু মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিশ্ব নেতারা। বক্তারা মিয়ানমারের জাতিগত নিধন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা সমাধানের জন্য রূপরেখা তৈরির আহ্বান জানান। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন সফরসঙ্গী এনসিপির 2 নেতা। প্রধান উপদেষ্টা বলেন, গণহত্যা শুরুর 8 বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের দুর্দশা এখনো অব্যাহত রয়েছে। সংকট নিরসনের উদ্যোগ খুবই সীমিত, আন্তর্জাতিক অর্থায়নও ভয়াবহ ঘাটতির মুখে। এর ফলে বাংলাদেশও সামাজিক এবং পরিবেশগতভাবে চরম হুমকির মুখে উল্লেখ করে সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 7 দফা প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Towards a sustainable resolution of the crisis, I propose the following actions by the international community. First, devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Second, exert effective pressure on Myanmar and the Arakan army to end violence against Rohingya and start their sustainable repatriation, beginning with those who recently arrived in Bangladesh and those who are internally displaced. Third, mobilize international support to stabilize Rakhine and place international civilian presence to monitor stabilization. Mobilize donor contribution to fully fund the joint response plan. Pursue accountability and restorative justice. Dismantle the narco economy and combat transboundary crimes. ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ প্রয়োগ করতে হবে, যাতে তারা অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করে এবং দ্রুত প্রত্যাবাসনের কাজ শুরু করে। Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. It should not be held hostage to broader reforms in Myanmar. এ সময় যুক্তরাষ্ট্রে পড়তে আসা রোহিঙ্গা শিক্ষার্থী সায়েদ আলা আবেগঘন বক্তব্য রাখেন। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, রোহিঙ্গারা দেশে ফিরতে চায়। These people were killed in a drone attack by the Arakan army on 5th August 2024. শেষ হলো জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। শেষ হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফর। জাতিসংঘ সদর দপ্তরে প্রথম রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের পর বাংলাদেশকে $96 মিলিয়ন আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ঘোষণা অনুযায়ী $60 মিলিয়ন অনুদান দেবে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য দেবে $36 মিলিয়ন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বিএনপি পিআর পদ্ধতি চায় না। রাজনৈতিক দলগুলোর উচিত ফেব্রুয়ারি নির্বাচনের দিকেই এখন নজর দেয়া, এমনটাই বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সংসদের উচ্চ ও নিম্ন 2 কক্ষেই পিআর চাইলেও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেবে তার দল। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত 2 হাউসেই আমরা পিআরের নির্বাচন চাই। চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে মুখোমুখি বিএনপি জামায়াত। নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরুর পাশাপাশি এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে বাংলাদেশের প্রধান 2 রাজনৈতিক দল।
জাতিসংঘ সফরে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় সংবাদকে আবারও স্পষ্ট করে বলেন, বিএনপি পিআর পদ্ধতি চায় না, দেশের মানুষও পিআর বোঝে না। এই ব্যাপারে তো আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট, সুনির্দিষ্ট। আমরা পিআর পদ্ধতিতে যাব না, এবং দেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। নির্বাচনের আগে 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। যুক্তরাষ্ট্র সফররত দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং পতিত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চান তারা। জি, আমরা দুই পক্ষেই পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআর এর পক্ষে, কিন্তু একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স ছিল। অনেকে আপার হাউসে পিআর এর পক্ষে, আর অনেকে আপার এবং লোয়ার হাউস দুটাতে পিআর এর পক্ষে। বলেছি যে আমরা নিম্ন কক্ষে পিআর এর পক্ষে নই, আমরা উপরের দিকেও পিআর এর পক্ষে কথা বলিনি, তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। পিআর এর দাবিতে জামায়াত কর্মসূচি চালু রাখলেও নায়েবে আমির জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে অংশ নেবে তার দল। আর বিএনপি মহাসচিব বলেন, তারা কোনো দলের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে নয়। আগেই বলেছি, এটা আপনারা জানেন, আমরা বলছি যে আমরা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ব্যান করার পক্ষে না। আমরা আমাদের দাবি করতেছি এবং আমরা আশা করি এটা সরকার মানবে, যদি এটা জনগণের দরকার। অ্যান্ড উইল পার্টিসিপেট ইলেকশন অন ফেব্রুয়ারি। প্রধান উপদেষ্টার সঙ্গী হয়ে তাদের জাতিসংঘ সফর সফল হয়েছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পিআর পদ্ধতি ও রাজনৈতিক দল নিষিদ্ধ করা সহ কিছু বিষয়ে ভিন্নতা থাকলেও বিএনপি মহাসচিব ও জামাতের নায়েবে আমির মনে করেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তারা এখন নির্বাচনমুখী, ভোটের প্রস্তুতি নিচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, গ্র্যান্ড হায়াত হোটেল, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। চলতি মাসে দাবি আদায় না হলে আগামী মাসে একই মঞ্চ থেকে কর্মসূচি দিতে চায় ইসলামী দলগুলো। নেতাদের আশা, চলমান আন্দোলনের মধ্যেই সমাধানের পথ খুঁজবে সরকার। তবে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গড়িমসি হলে জোটগত আন্দোলনের হুঁশিয়ারি দলগুলোর। শফিক মুন্সির রিপোর্ট। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ প্রায় অভিন্ন বেশ কিছু দাবিতে গত 18 সেপ্টেম্বর থেকে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতসহ বেশ কয়েকটি ইসলামী দল। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো ইতিবাচক সাড়া না পাওয়ায় মঙ্গলবার সংবাদ সম্মেলন করে দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে দলগুলো। নেতাদের আশা, চলতি মাসে কর্মসূচির মধ্যেই সরকারের পক্ষ থেকে মিলবে ইতিবাচক সাড়া। জুলাই সনদের বাস্তবায়নকে কেন্দ্র করে যারা যারা এই আন্দোলনে সহমত পোষণ করেছে, আমরা মনে করেছি যে এই বিষয়টা আমাদের রাজপথে আন্দোলনের মাধ্যমে এটা অর্জন করতে হবে। আমরা মনে করি যে এটা আমাদের দাবি উত্থাপিত হয়েছে, কিছু আন্দোলন হয়েছে, আলোচনা চলছে, এর মধ্য দিয়েই জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটা বাস্তবায়িত হয়ে যাবে বলে আমরা আশাবাদী। তবে চলতি মাসের মধ্যে দাবি পূরণ না হলে নভেম্বরে একই মঞ্চ থেকে বড় পরিসরে কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি এই নেতার। যখন সরকার কোনো বিষয়ে গড়িমসি করে তখন ময়দানের থেকে চাপ দেওয়া হয়, তারপর হয়তো তার পরিবর্তন আসে। আমাদের ধারণা ছিল যে দাবিগুলো মূল্যায়ন করবে, বিবেচনায় নিবে। তো আমরা দেখছি যে কোনো মূল্যায়ন করতেছে না, বিবেচনাও করতেছে না। এখন তো আমাদের রাজপথে ছাড়া কোনো পথ দেখতেছি না। সম্ভাব্য সময় এরকম নভেম্বরের আগে পরে আমরা একটা জায়গায় স্পষ্ট হতে পারবো এবং দেশবাসীর উদ্দেশ্যে আমরা একটা স্পষ্ট মেসেজ দিতে পারবো, এটা আমাদের বিশ্বাস। জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, আন্দোলনের মধ্যেও সরকারের জন্য খোলা থাকবে আলোচনার দুয়ার। তবে সরকার উদাসীন থাকলে রাজনৈতিক মিত্রদের সঙ্গী করে মাঠে নামবেন বৃহত্তর কর্মসূচি নিয়ে। একটা পর্যায়ে আলোচনার মধ্য দিয়ে এটা নিষ্পত্তি হওয়া সম্ভব। অভিন্ন কর্মসূচিতে যেসব দল আমরা একমত হয়েছি, আমরা আবার এইসব দলের মধ্যে আভ্যন্তরীণ আলোচনা করি পরবর্তী করণীয় কৌশল কর্মসূচি কোন দিকে আমরা যাব
দেন উই উইল ডিসাইড, এবং এই কর্মসূচির সুফল আমরা ইনশাল্লাহ পাবো। 9 দিন গণসংযোগের পর অক্টোবরের মাঝামাঝিতে রাজধানীতে পৃথক সমাবেশ করবে ইসলামী দলগুলো। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর 7 কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী অবস্থানে শিক্ষক শিক্ষার্থীরা। এক পক্ষ বলছে অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভাগাভাগির ফলে অস্তিত্ব সংকটে পড়বে উচ্চ মাধ্যমিক শাখা, আর মহিলা কলেজে ছেলেদের ভর্তির সিদ্ধান্তে স্বকীয়তা হারানোর শঙ্কায় শতবর্ষের ঐতিহ্যবাহী 2 বিদ্যাপীঠ। ঐতিহ্য নষ্ট না করে নতুন স্থানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি শিক্ষকদের। খসড়া অধ্যাদেশে অংশীজনের আপত্তির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের কথা জানিয়েছেন প্রশাসক। শাকির আহমেদের রিপোর্ট। রাজধানীর 7 কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য সম্প্রতি অধ্যাদেশের খসড়া প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধ্যাদেশ অনুযায়ী দুপুর পর্যন্ত চলবে একাদশ শ্রেণীর ক্লাস, আর বিকেল থেকে চলবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশ মনে করেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অস্তিত্ব সংকটে পড়বে উচ্চ মাধ্যমিক শাখা। হাইব্রিড মডেল, যে মডেল বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও এক্সিকিউট করা হয়নি, এটা যে অ্যাডজাস্টমেন্টটা সেটা হবে কিনা এটা নিয়ে কিন্তু বড় শঙ্কা রয়েছে। উচ্চ মাধ্যমিকের এরা হচ্ছে সকাল 8টা থেকে শুরু করে 2:30, 3টা পর্যন্ত প্র্যাকটিক্যাল সহ ব্যবহার করে, ফলে এক ধরনের মনে হবে যে ঢাকা কলেজ এইখানেই এক ধরনের উদ্বাস্তু হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় অন্য জায়গায় হোক, কলেজগুলো তার স্বকীয়তা নিয়ে উচ্চ শিক্ষাটা যেন চালিয়ে যেতে পারে। প্রস্তাবনায় বাদ দেওয়া হয়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস ও দর্শন সহ বেশ কিছু মৌলিক বিষয়। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন বিশ্বকারী বিশ্ববিদ্যালয়কে বাণিজ্যের সুযোগ করে দিতেই 7 কলেজের 25,000 আসন কমিয়ে 11,000 করা হয়েছে। রাষ্ট্র যদি আবার এই 7টা কলেজকে কম্বাইন করে 1200 শিক্ষাগারের আসন যদি খেয়ে দেয় বা বিলীন করে দেয়, সেক্ষেত্রে তো আমরা অবশ্যই সাফার করব। বায়োকেমিস্ট্রি একটা কেমিস্ট্রি ব্রাঞ্চ, আমাকে তো কেমিস্ট্রি রাখতে হবে। ফান্ডামেন্টাল সাবজেক্ট ছাড়া কিন্তু অন্য সাবজেক্টের কোনো গুরুত্ব নেই। আপনার মডেলকে আপনি ঢাকার বাইরেও হোক, ঢাকার ভিতরে অন্য কোনো জায়গায় আপনি এটাকে বাস্তবায়ন করেন। ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা গার্লস কলেজে হবে নতুন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ক্লাস। সেখানে ভর্তি নেওয়া হবে ছেলেদেরও। এই সিদ্ধান্তে নারী শিক্ষা সংকুচিত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। ইডেন মহিলা কলেজ, এখানে মহিলা কলেজ, এখানে কেন সহশিক্ষা চালু করাবে? এখানে কেন ছেলে প্রবেশ করবে? আমরা যদি কম্বাইন পড়ার ইচ্ছা থাকতো তাহলে তো আমি গিয়ে তিতুমিরে ভর্তি হতাম, আমি তো বাংলা কলেজে ভর্তি হতাম। আমি তো আমার ইচ্ছা নাই দেখি তো আমি ইডেন মহিলা কলেজে ভর্তি হয়েছি। তবে সংকট নিরসনে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিকল্প দেখছেন না শিক্ষার্থীদের আরেকাংশ। যদি বলা হয় যে কালকে কেউ বলে বিশ্ববিদ্যালয় হবে না, তাহলে হাজার হাজার শিক্ষার্থী কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই কিন্তু রাস্তায় নামবে। আর কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই ছাড়াই 7 কলেজের অবকাঠামো ব্যবহার করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে সংকট বাড়বে বলে মনে করেন শিক্ষাবিদরা। বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়ার আগেই আপনাকে ওই ফিলোসফিটা নির্ণয় করে ফেলা দরকার ছিল। আমরা কি আরেকটা মিনি জাতীয় বিশ্ববিদ্যালয় চাই এখানে 7 কলেজের জন্য? প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় প্রশাসক বলছেন খসড়া অধ্যাদেশের যেসব বিষয়ে অংশীজনের আপত্তি আছে সেসব বিষয়ে সমাধান করা হবে আলোচনার মাধ্যমে। যেহেতু এখন এটা নিয়ে সবাই মাঠে আছেন, এগ্রিপ্ট, সংক্ষুব্ধ, সেই জায়গাটা নিরসনের জন্য অন্তত শিক্ষক ছাত্র এদের সাথে একটা ডায়ালগের ব্যবস্থা করা। একদিকে 7 কলেজের ঐতিহ্য রক্ষা, অন্যদিকে দীর্ঘদিনের সংকট উত্তরণ, এই 2 বিষয়ের সমাধানে প্রশাসন আন্তরিক বলে জানান প্রশাসক। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। জনপ্রিয়তা বাড়ছে অনলাইন পণ্য ডেলিভারির। বছরে 10% বেশি বৃদ্ধি পাচ্ছে পরিসর। সহজলভ্য করতে ইন্টারনেটের দাম কমানোর দাবি, নীতি সহায়তা নিয়ে কাজ করার পরামর্শ। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া এবং গোপালগঞ্জে আছেন জয়ন্ত শিরালি। সরাসরি প্রথমেই যাচ্ছি সামিয়ার কাছে। আজ নবমী এবং গতকাল সন্ধি পূজার মধ্য দিয়ে কিন্তু নবমীর সূচনা হয়েছে। গতকাল অষ্টমীতে এবং নবমীর প্রথম তিথিতে কিন্তু এই সন্ধি পূজা সম্পন্ন হয় এবং এর মধ্য দিয়ে কিন্তু নবমীর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। তবে আজ সকাল 9টার পরে কিন্তু নবমীর যে মূল আনুষ্ঠানিকতা আছে সেটি সম্পন্ন হবে এবং সেই আনুষ্ঠানিকতায় আসলে
আমরা জানি যে বিহিত পূজার মধ্য দিয়ে কিন্তু আসলে নবমীর যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে 9টার পরে প্রায় 10টার কাছাকাছি সময়ে, এবং আজকে সকাল বেলা 11টায় কিন্তু অঞ্জলি হবে এবং অঞ্জলির পরবর্তীতে কিন্তু ভক্তরা যারা আছেন তারা তার মাকে মন ভরে দেখবেন এবং তাদের যে মনোকামনা আছে সেটি কিন্তু মায়ের কাছে চাইবেন। আজই আসলে শেষ দিন বলা যায়, আগামীকাল দশমী শুরু হয়ে যাবে এবং এরই মধ্য দিয়ে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে দুর্গোৎসব সেটির কিন্তু সমাপ্তি হবে। আজ আমরা এখন পর্যন্ত তেমন কোনো দর্শনার্থী অর্থাৎ ভক্তদের দেখা কিন্তু মন্দিরে এখনও পাইনি। সকাল থেকে বৃষ্টি হওয়াতে দর্শনার্থী এই মুহূর্তে কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মায়ের টানে কিন্তু ভক্তরা এখানে আসবেন এবং গীত বাদ্য সহ নানার মাধ্যমে কিন্তু তারা আসলে মায়ের আরাধনা করবেন, তাদেরকে আগে স্মরণ করবেন। এবং আজকের এই দিনে কিন্তু নবমীতে আসলে চামুণ্ডা রূপে দেবীকে পূজা করা হয় এবং নবমীতে দেবী শক্তিকে মহাশক্তিতে রূপ দেওয়া হয় পূজার মাধ্যমে। আজকের এই দিনে 108টি পদ্ম ও প্রদীপ নিবেদন করা হয় দেবীকে এবং এর মধ্য দিয়ে কিন্তু পুরোহিতরা দেবীকে আরাধনা করেন এবং তার স্মরণ করেন এবং ভক্তদের একটি চাওয়া থাকে, এই বিশ্বের এই মর্তের যত অশুভ শক্তি আছে সেটির পরাজয় ঘটিয়ে শুভ শক্তির যাতে জয় হয় সেটাই কিন্তু ভক্তদের আসলে চাওয়া থাকে। এবং দেবীর সামনে অর্ঘ্য, ধূপ, প্রদীপ এবং ফুল নিবেদন করে বিহিত পূজার মধ্য দিয়ে কিন্তু আজ সকাল প্রায় 10টার দিকেই মূলত বিহিত পূজা সম্পন্ন হবে এবং পরবর্তীতে ভক্তরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করবে এবং এর মধ্য দিয়ে কিন্তু যেই নবমী রয়েছে সে নবমীর সকল কার্যক্রম শেষ করে দশমীতে মাকে স্মরণ করবে তার ভক্তরা। এই মুহূর্তে আমরা চলে যাব আমার আরেক সহকর্মীর কাছে, জানবো সেখানকার পূজা মণ্ডপের সর্বশেষ তথ্য। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী দুর্গা পূজা, সেটি আজকে চতুর্থ দিন অর্থাৎ নবমী। গত রাতে সন্ধি পূজার মধ্য দিয়ে কিন্তু এই নবমীর জামা বাজে। তো আজ দুপুর থেকে মূলত পূজা শুরু হবে। আমরা এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে। আমরা দেখেছি যে গোপালগঞ্জে মহা সমারোহে এই দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকটি মন্দিরে আলোকসজ্জা থেকে শুরু করে যত ধরনের প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো কিন্তু আমরা দেখেছি গোপালগঞ্জে। এছাড়াও আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী রয়েছে সেই বাহিনীর তৎপরতা দেখতে পেয়েছি। আমরা গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে এসেছি সকালে। দর্শনার্থীরা এখনো এখানে বা পূজারীরা এখানে না আসলেও এখনো কিন্তু কীর্তন আমরা দেখছি চলছে। এই কীর্তনের মধ্য দিয়ে কিন্তু আস্তে আস্তে মানুষ বা পূজারীরা এখানে আস্তে আস্তে আসতে শুরু করেছে। আপনারা জানেন যে গোপালগঞ্জে 1285টি মন্দিরে স্থায়ী এবং অস্থায়ী মন্দিরে দুর্গাপূজা পালিত হচ্ছে। এছাড়া যদি আমরা দেখি যে আমরা গতকাল রাতে দেখেছি যে প্রত্যেকটি মন্দিরের সামনে এবং রাস্তায় আলোকসজ্জা করা হয়েছে এবং এখানে দর্শনার্থী সহ পূজারীরা রাতে বেরিয়েছেন তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে দেখেছি মণ্ডপে। আমরা যদি নবমীর কথা বলি, নবমী হলো মূলত বিজয় দশমীর পূর্ব মুহূর্ত, যেদিন দশমীর দিনে মহিষাসুরকে বধ করেছিলেন দেবী দুর্গা। তো সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এই মহিষাসুর বধের মাধ্যমে এই পৃথিবীতেও যে অসুর শক্তি রয়েছে সেই অসুর শক্তির বিনাশ হবে, এটি সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে। গোপালগঞ্জে ছিল আমার কাছে দুর্গাপূজার সর্বশেষ। গোপালগঞ্জ থেকে জয়ন্ত শিরালি। এর আগে ঢাকেশ্বরী মন্দির থেকে আয়েশা সিদ্দিক সামিয়া জানাচ্ছিলেন দুর্গোৎসবের সবশেষ খবরাখবর। 5 অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে সড়ক অবরোধ স্থগিত করেছে যুগ্ম ছাত্র জনতা। মঙ্গলবার রাতে সংগঠনের নামে খোলা ফেসবুক পেজে তথ্য জানানো হয়। এ সময় প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে আগামী 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়। তবে প্রশাসনের কাছে উপস্থাপিত 8 দফা দাবি যদি পূরণ না করা হয় তাহলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় সংগঠনটি। এর আগে খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার প্রতিবাদে গত শনিবার খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচির ডাক দেয় যুগ্ম ছাত্র জনতা। রাজশাহীর ভূমি অফিসগুলোতে দালালের দৌরাত্ম্যে অসহায় সেবা প্রত্যাশীরা।
ভূমি অফিসগুলোর শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন ভুল ত্রুটি ধরে ভুক্তভোগীদের ঘোরাচ্ছেন মাসের পর মাস। তবে দালালদের টাকা দিলেই মিলছে সেবা। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপাড়া ইউনিয়ন ভূমি অফিস। অভিযোগ আছে, প্রতিদিন এই অফিসে সেবা নিতে আসা অধিকাংশ গ্রাহককে সেবা দেন গিয়াস ও শামীম নামের দুই দালাল। একথা স্বীকার করেছেন অফিস সহায়ক মাহফুজুর রহমান। এমনকি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শামীমা আক্তার গিয়াসের মোটরসাইকেলে করে এলাকায় ঘুরে ঘুরে জমির তদন্তের কাজ করেন। শামীমা আক্তার বলেন, অনেক মৌজা না চেনার কারণে মাঝে মধ্যে গিয়াসের সঙ্গে যাওয়া আসা করেন তিনি। গিয়াস আমাকে হেল্প করে না, আমি কোনো জায়গা যদি চিনতে না পারি তাহলে ওনাকে বলি আপনি আমাকে লোকেশনটা চেনাই। দালাল, উনি দালাল কিনা ওনার সাথে দালালের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি যে জায়গাটা চিনি না ওনাকে খালি বলি, উনি আমাকে লোকেশনটা চেনাই দেয়। অভিযোগ রয়েছে, রাজশাহীর 9টি উপজেলার বেশিরভাগ ভূমি অফিসের কর্মকর্তাদের সঙ্গে দালালদের রয়েছে সখ্যতা। তাই খাজনা খারিজ ও নামজারি করতে আসা গ্রাহকদের হয়রানির শিকার হতে হয় পদে পদে। সময় লাগে মাসের পর মাস। তবে টাকা দিলে তড়িৎ গতিতে মেলে এসব সমাধান, বলছেন ভুক্তভোগীরা। ওই ভূমি অফিসে যাই আমার কাগজ হাতেই লাইনি কাগজ, বুঝে তোমার জমি নাই, তোমার জমি জাল, এই মিলে দাঁড়িয়ে গিয়েছে। খোলায়ও টাকা চাই, এই মনে করেন যে খোলায়ও টাকা চাই। টাকা দেওয়ার পরে যদি কাজ হয় তাও ভালো লাগে। প্রচুরই ঘুরতে হয়, স্যান্ডেলের তলা পর্যন্ত ক্ষয় হয়ে যায় থেকে। দুর্নীতির জগতে এরা হয়েছে যে এখন গডফাদার বললেই চলে, এতটাই দুর্নীতি বেশি তাদের। ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শামীমার সঙ্গে বিভিন্ন জায়গায় জমির তদন্ত করতে যাওয়ার কথা স্বীকার করেন গিয়াস। তবে বেশ কয়েক দফা ফোন দিলেও রিসিভ করেননি দালাল শামীম। চরম ভোগান্তিতে যখন বেকায়দায় সেবা প্রত্যাশীরা, তখন সেবার মান বাড়ানোর বুলি আওড়ান ভূমি বিভাগের সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনার জায়গা নিয়ে যখন আপনি নিজে সচেতন হবেন, তখন কোনো দালাল আপনার এই সুযোগটা নিতে পারবে না। যে আপনার যখন দালাল তখনই ঢুকছে হয়তো বা যে সে নিজে যখন কাজ করতে পারছে না, তখন আরেকজনের শরণাপন্ন হচ্ছে এবং সে তার এই অজ্ঞতার একটা সুযোগ নিচ্ছে। আমার এখানে কোনো দালাল সিন্ডিকেট বলতে কিছু নাই। কিছু মানুষ আছে যাদের কাজ হচ্ছে অভিযোগ করা, অভিযোগ করিয়া তারা জীবিকা নির্বাহ করে। আমি ওই যে মানুষের যে কাজগুলো করে দিই মিডিয়া হয় এতটুকু, তাছাড়া তহসিলদারের সাথে আমার কোনো দেনা পাওনা বা কোনো ইয়া নাই। এদিকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানায় জেলা প্রশাসন। যিনি কর্মকর্তা আছেন তার একটু অবহেলা আছে, বা যারা কর্মচারী আছেন আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, তাদের অবহেলা আছে। সেক্ষেত্রে তারা যদি আমাদেরকে জানায় যে কোনোভাবে, আমরা অবশ্যই সেটিকে খুব কঠোর হস্তে ব্যবস্থা গ্রহণ করব। রাজশাহীতে মোট 46টি ভূমি অফিস রয়েছে। এর মধ্যে 19টিতে আছে ভূমি সেবা সহায়তা কেন্দ্র। সার্ভার জটিলতা সহ নানা কারণে প্রতিদিন প্রায় 4000-এরও বেশি মানুষ জমি সংক্রান্ত নানা জটিলতা নিয়ে ভূমি অফিসে আসেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জব্দ মালামালের চাপে যেন পা ফেলার জায়গাও নেই বগুড়ার থানা চত্বর ও পুলিশ লাইন্সের মালখানায়। বিভিন্ন মামলায় আটক এমন হাজারো যানবাহন দীর্ঘ সময় ধরে পড়ে থাকায় মরিচা ধরে মিশে যাচ্ছে মাটির সঙ্গে। অটোরিকশা, মোটরসাইকেল থেকে শুরু করে কোটি টাকার গাড়িও রয়েছে এখানে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতায় আলামত সংগ্রহে হিমশিম খেতে হচ্ছে তাদের। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক, পিকআপ ভ্যান কিংবা সিএনজি চালিত অটোরিকশা কি নেই? প্রথম দেখায় মনে হবে পরিত্যক্ত কোনো যানবাহনের ভাগাড়। বগুড়ায় বিভিন্ন মামলায় জব্দ হয়ে বছরের পর বছর ধরে সবগুলো থানা, ডিবি পুলিশের কার্যালয় ও পুলিশ লাইন্সের মালখানা চত্বরে পড়ে আছে বিভিন্ন যানবাহন। খোলা আকাশের নিচে রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজে রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে গেছে যানবাহনগুলো। বেশিরভাগই ব্যবহার অনুপযোগী। দ্রুত মামলা নিষ্পত্তি বা জব্দ মালামালগুলো নিলামের দাবি স্থানীয়দের। আমাদের মতো ভুক্তভোগী মানুষেরা এই গাড়িগুলো রেখে আজকে তারাও খুব সমস্যার ভিতরে আছে। মামলা করছে কিংবা ওগুলো তো নিষ্পত্তি নাই, পুরো থেকে নষ্ট হচ্ছে, পার করছে পৌঁছে দেওয়া যায়, তাহলে এই জিনিসগুলো ইউজ হলে আমাদের রাষ্ট্রের উন্নতি হবে। আইনের বেড়াজালে নিজেদের অসহায়ত্বের কথা জানালো পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক মামলার আলামত হওয়ায় মাদক মামলার শেষ না হওয়া পর্যন্ত এগুলো নিষ্পত্তি হয়ে থাকে না। একটা অথরিটি গঠন করতে পারি আইনের মাধ্যমে, বিধি দ্বারা, তাহলে এই সকল যে জব্দকৃত বিভিন্ন মাদক মামলা সহ অন্যান্য সকল মামলায় আটককৃত হয়ে থাকে সেগুলোকে আমরা
এই অথরিটির মাধ্যমে পরিচালনা করার একটা সুযোগ পাবো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিলেন পিপি। আলামত সুরক্ষা করবার জন্য যে জায়গাটা দরকার সেখান থেকে আমরা বঞ্চিত হয়েছি। এদিকে অবশ্যই সরকার দৃষ্টি দিবেন, বগুড়ায় কোর্ট অঙ্গনে একটা মালখানা প্রতিষ্ঠিত করুক, যার মাধ্যমে কোনো মামলার কোনো আলামত নষ্ট হবে না। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বগুড়া সদর থানায় আগুনে বিভিন্ন মামলায় জব্দ থাকা 56টি যানবাহন পুড়ে যায়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নাটোরের সিংড়া উপজেলার পাকেশা বিলে বিএডিসির খাল দখল করে বানানো হয়েছে 7টি পুকুর। এ কারণে বিলের পানি নিষ্কাশন না হওয়ায় নাটোর ও বগুড়া জেলার প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। আলমামুনে পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়নের 6 কিলোমিটার বিএডিসির খালের পাকিশা ব্রিজ দখল করা হয়েছে। অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীরা ব্রিজের পাশ থেকে খালে বাদ দিয়ে 7টি পুকুর নির্মাণ করেছেন। গত 3 বছর খাল দখল করে মাছ চাষ করছেন দখলদাররা। খাল দখল করায় বন্ধ হয়ে গেছে নাটোর ও বগুড়া জেলার প্রায় 10 কিলোমিটার বিলের পানি নিষ্কাশন। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আবাদ করা যাচ্ছে না কোনো ফসল। এতে লোকসানে পড়েছেন কৃষক। সমস্যার দ্রুত সমাধান চান তারা। খালের মুখে বাদ দেওয়ার কারণে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। 2 বছর 3 বছর এইরকম ভাবে এই জমিগুলো ধান পান মার যাচ্ছে বা বারংবার লাগান লাগছে, লাগানোর পরও ধান পান হচ্ছে না। খালটা খনন করা হোক, আমাকে সরকার বাঁচায়, কারণ তাছাড়া আমরা প্রতি বছরে মরে যাচ্ছি। 7 জন দখলদারের মধ্যে একজন মশিউর রহমান। অন্যরা দখল ছেড়ে দিলে তিনিও দখল ছেড়ে দেবেন বলে জানান। আমরা তো কোনো পুকুর দিইনি এবং আমার পুকুর জাস্ট ওইদিকে বন্ধ আছে দেখে আমারটা ব্যবহার করা হচ্ছে। সবাই খুলে দিলে আমার কোনো আপত্তি নেই। বিএডিসি বলছে জমি নিয়ে জটিলতা থাকায় খালটি পুনর্খনন সম্ভব হয়নি। শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। 1 কিলোমিটার খাল, যেটাতে জায়গা নিয়ে কিছু জটিলতার কারণে আমরা পুনর্খনন করতে পারিনি। যদি জায়গা সংক্রান্ত যে সমস্যা সেগুলো নিরসন হয় তাহলে আমরা চেষ্টা করব বিএডিসির মাধ্যমে এই অংশটুকু পুনর্খনন করতে। বেশ কয়েক বছর আগে অনেকেই পুকুর করে এটা আসলে একটা ব্যারিকেড তৈরি করেছে। আমরা ইতিমধ্যে কিছু জায়গা উন্মুক্ত করেছি এবং যেহেতু আরও কিছু জায়গা রয়েছে খাল খননের বিষয়, এটা আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলছি যেন দ্রুতই একটা প্রকল্পের মাধ্যমে এই খালটা সম্পূর্ণভাবে খনন করে পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করা যায়। বিএডিসির তথ্য মতে 2022 সালে 6 কিলোমিটার দীর্ঘ খালটির 5 কিলোমিটার পুনঃখনন করা হলেও দখলদারদের কারণে 1 কিলোমিটার এলাকায় খনন সম্ভব হয়নি। সময় সংবাদ, নাটোর। দীর্ঘদিন পর আবারও শুরু হচ্ছে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের কাজ। প্রস্তাবিত রেলপথের ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলে যাতায়াতের সময় বাঁচবে প্রায় 4 ঘন্টা। দূরত্ব কমবে 115 কিলোমিটার। এতে পণ্য এবং যাত্রী পরিবহনে গতি আসবে বলছেন সংশ্লিষ্টরা। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডু রিপোর্ট। 2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে পুরাতন রেলপথটি বন্ধ রেখে নতুন পথের নকশা প্রণয়ন করায় সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় ভূমি অধিগ্রহণ করতে হয় 960 একর। এর মধ্যে বগুড়া অংশে 52 কিলোমিটার রেলপথের জন্য 510 একর এবং সিরাজগঞ্জ অংশে 32 কিলোমিটারের জন্য 420 একর ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে। সম্প্রতি এ প্রকল্পের ভূমি অধিগ্রহণ এগিয়ে নিতে সিরাজগঞ্জ অংশে ভূমি অধিগ্রহণের জন্য 950 কোটি টাকা বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন। অধিগ্রহণের সকল প্রস্তুতি শেষ করে ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে অর্থ বরাদ্দ। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর সঙ্গে উত্তরের জেলাগুলোতে যাতায়াতের দূরত্ব কমবে 115 কিলোমিটার। ঢাকা যেতে আমাদের এখন একটা ট্রেন এখান থেকে যাচ্ছে, আমরা তখন অনেকগুলো ট্রেনের সুবিধা পাবো। রাস্তাঘাট কমে আসবে এবং ভাড়া কম লাগবে। পুরো প্রকল্পের মধ্যে 9টি নতুন রেল স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বগুড়ায় 4টি ও সিরাজগঞ্জে 5টি স্টেশন। এছাড়া বগুড়া রানীরহাট ও সিরাজগঞ্জ সদরে 2টি নতুন জংশন স্টেশন নির্মাণ করা হবে। তবে গুরুত্ব বিবেচনায় সিরাজগঞ্জের জংশনটি শহরের রায়পুরে করার দাবি জেলাবাসীর। অবশ্যই রায়পুরকে স্পর্শ করতে হবে, সিরাজগঞ্জ শহরকে বাঁচাতে হবে। সিরাজগঞ্জ শহরকে যদি আমরা বাঁচাতে পারি তাহলে আমাদের এই আন্দোলনের সফলতা হবে। অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করে এরই মধ্যে জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য নোটিশ প্রদান করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এখন যে কোনো ব্যক্তি আবেদন করলেই আমরা পেমেন্ট দিতে পারবো। ইতিমধ্যে আমরা 950 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। সিরাজগঞ্জ বগুড়া নতুন রেল লাইন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা।
রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জয়পুরহাটে বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা মাত্র 10 থেকে 20 টাকা খরচ করে দেওয়ানি ও ফৌজদারি মামলায় গ্রাম আদালতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেবা। গত 18 মাসে জেলায় গ্রাম আদালতে মামলা গ্রহণ হয়েছে 3,550টি। নিষ্পত্তির সংখ্যা প্রায় 3,300টি। স্থানীয় সরকার বিভাগ বলছে, গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে সারা দেশের মধ্যে জয়পুরহাট প্রথম স্থানে রয়েছে। বিস্তারিত শাহেদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। গ্রাম আদালতের শুনানিতে এসেছেন খালেদা বেগম ও রবিউল ইসলাম দম্পতি। 20 বছর আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে 3 সন্তান নিয়ে সুখেই কাটছিল তাদের জীবন। তবে হঠাৎ করেই স্বামী স্ত্রীর মাঝে কলহ দেখা দিলে খালেদা গ্রাম আদালতে একটি মামলা করে বাবার বাড়িতে থাকেন। কিন্তু বিচারক শুনানিতে মামলাটি নিষ্পত্তি করে দুইজনকে আবারও সংসার জীবনে ফিরে যাওয়ার রায় দেন। আমার স্ত্রী আমার বিরুদ্ধে পরিষদে মামলা দিচ্ছে। মামলা দেওয়ার পরে আজকে সেটা মীমাংসা করে চেয়ারম্যান আমাদেরকে দুজনকে এক করে দিয়ে আমাদেরকে বাড়ি পাঠার জন্য অর্ডার দিচ্ছে। আজকে ডাকিছে আমি আসছি, আমাকে বিচার করে দিল। আমি এখন বর্তমানে বাড়ি যাব। শুধু খালেদা রবিউল ইসলাম দম্পতি নয়, এমন অসংখ্য ঘটনায় সমাধান পেতে গ্রাম আদালতের শরণাপন্ন হচ্ছেন গ্রামে বসবাসরত মানুষ। গ্রামে ঘটে যাওয়া ছোটখাটো অপরাধ বাড়ির পাশেই চেয়ারম্যান মেম্বার সহ 5 সদস্যের একটি বিচারক কমিটি এসব মামলা নিষ্পত্তি করে দিচ্ছেন। এতে সময় ও খরচ বাঁচানোর পাশাপাশি পারিবারিক সৌহার্দ্য বজায় রাখতে পারছেন। সে পত্নীর 20,000 টাকাও দেয় না, আমার 2 লাখ টাকা ফেরতও দেয় না। তারপরে আমি গ্রাম্য আদালতের কাছে বিচার দেই। গ্রাম্য আদালতের ওখানে বিচার দেওয়ার পরে আমি প্রায় 20-25 দিনের মধ্যে মাত্র 20 টাকা খরচায় বিচারটা সুষ্ঠুভাবে আমার টাকা ফেরত পাই। মারামারি হওয়ার পর আমরা গ্রাম্য আদালতে একটা কেস দেই। কেস চেয়ারম্যান সাহেব সম্পূর্ণ আমাদের সুফল দিয়েছে এবং নিষ্কাশন করে দিয়েছে। এটা যদি কোর্টের মাধ্যমে যেত তাহলে আমাকে অনেক হয়রানি হতো, অনেক টাকা পয়সা খরচা হতো, অনেক ভেজাল হতো। কিন্তু গ্রাম আদালতে আসলে আমি সুষ্ঠু বিচার পেয়েছি। গ্রাম আদালত পরিচালনা সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন বলছে, জেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা মাত্র 10 থেকে 20 টাকা খরচ করে দেওয়ানি ও ফৌজদারি মামলায় গ্রাম আদালতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেবা। গ্রাম আদালত কার্যক্রমে মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে সারা দেশের মধ্যে এই জেলায় এখন প্রথম স্থানে রয়েছে। এটা আমি মনে করি যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। বর্তমান সরকারের যে গ্রাম আদালত ব্যবস্থা সিস্টেমটা চালু করেছে, এটার বড় একটা দৃষ্টান্ত হতে পারে আমাদের ক্ষেত্রাল উপজেলা। জনগণ খুব দ্রুত স্বল্প সময়ে কিন্তু এই মামলার নিষ্পত্তি পাচ্ছে। এখানে মামলা পরিচালনার ক্ষেত্রে কোনো আইনজীবী নিয়োগ করতে হয় না। ফৌজদারি ক্ষেত্রে 30 দিন এবং আমাদের যে সিভিল মামলা রয়েছে সেগুলো 60 দিনের ভিতরে নিষ্পত্তি করা হয় এবং মামলা আবেদন করতে 10 ও 20 টাকা কোর্ট ফির মাধ্যমে আবেদন করতে পারে। স্থানীয় সরকার বিভাগের তথ্য মতে গত 18 মাসে জেলার 32টি ইউনিয়নে 3,550টি মামলার বিপরীতে নিষ্পত্তি হয়েছে 3,300টি। এসব মামলা থেকে 3 কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। রংপুরের পীরগাছায় পশুর শরীরে অ্যানথ্রাক্স শনাক্তের পর এবার মানবদেহের নমুনাতেও শনাক্ত হয়েছে ভয়াবহ এই ভাইরাস। এরই মধ্যে 2 উপজেলার 9 জনের শরীরের উপসর্গ পাওয়া গেছে। চলতি মাসে পীরগাছা উপজেলার 12 জনের নমুনা পরীক্ষা করে IEDCR, যার মধ্যে 4 জনের নমুনা পরীক্ষায় 1 জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হয়। এছাড়াও কাউনিয়া উপজেলায় এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় 5 জনের নমুনা সংগ্রহ করা হলেও এখনও ফল পাওয়া যায়নি। এর আগে গত আগস্টে রংপুরের পীরগাছা উপজেলায় এই রোগে আক্রান্ত হয়ে প্রায় 1000 গবাদি পশু মারা যায়। পাশাপাশি অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন মানুষও। আক্রান্ত হয়েছেন অন্তত 2 শতাধিক। দেশে ধীরে ধীরে বাড়ছে অনলাইনে পণ্য ডেলিভারির পরিসর, আর এতে রেস্তোরাঁ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং সব পার্টনাররা নিজেদের ডিজিটাল পরিসরে তুলে ধরে বাড়াতে পারছেন আয়। পাশাপাশি কাজের সুযোগ ও জীবিকা নির্বাহের পথ তৈরি হয়েছে হাজারো রাইডারের জন্য। বছরে 10% বেশি করে বাড়ছে এ খাতের পরিসর। দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা এই সেবাকে আরও সহজলভ্য করতে ইন্টারনেটের দাম কমানোর তাগিদ খাত সংশ্লিষ্টদের। কর্মসংস্থান ও আয়ের উৎস বিবেচনায় সরকারকে নীতি সহায়তা ও প্রযুক্তি উন্নয়নে সরকারকে কাজ করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ফরহাদুর রহমানের রিপোর্ট।
হুট করে চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন রোকন। উপায় না পেয়ে ওয়াকিং রাইডারের চাকরি নেন একটি ফুড ডেলিভারি কোম্পানিতে। 2 বছরেই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। নিজের খরচ মেটানোর পাশাপাশি এখন রসদ যোগাচ্ছেন পরিবারেও। শুরুর দিকে পথঘাট চেনা প্লাস অ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়াটা খুব একটু টাফ বিষয় ছিল। এখন আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। প্রথম মাসে আমার হিসেব আছে প্রায় 24,000 প্লাস কামাইছিলাম। ফুড ডেলিভারি কোম্পানিগুলোতে একটি ফুড দিলে নিজের খরচের পাশাপাশি পরিবারের দায়িত্ব নিতে পারবেন। রবিউলের গল্পটা একটু ভিন্ন হলেও প্রাপ্তিটা একই রকম। ক্রিকেটার হওয়ার স্বপ্নের পেছনে রবির প্রয়োজনীয় খরচটা আসে ফুড ডেলিভারি করেই। ক্রিকেট প্লেয়ারদের তো একটা বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্টের দরকার হয় কিংবা ফুড সাপ্লিমেন্টের বিষয় আছে। তো আমি ফুড পান্ডায় পার ডে ডেলিভারি করার যে টাকাটা ইনকাম করি সেখান থেকে দেখছি আমার এখানে ইনভেস্ট করতে পারি আমার ক্রিকেট আমার স্বপ্নের পিছনে। কেবল রোকন কিংবা রবিউল নন, সারা দেশে হাজারো তরুণের আয়ের পথ এখন অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম। বিক্রেতার প্রতিষ্ঠানগুলো বলছে অনলাইনে খাবার কেনার সুযোগ তৈরি হওয়ায় ক্রেতারা সহজেই পছন্দের রেস্তোরাঁ, রেস্টুরেন্ট কিংবা হোটেলে দিচ্ছেন অর্ডার। এতে বাড়ছে আয়ও। অনলাইন প্ল্যাটফর্ম যেটা হয় যে আমরা অল্প কিছু সময়ে সামান্য কিছু ট্যাপের মাধ্যমে আমরা একটা ফুড অর্ডার করতে পারি এবং যদি চাই ডিজিটাল পেমেন্টও করতে পারি। তো সেক্ষেত্রে অনেক সময় আসলে সাশ্রয় হচ্ছে কাস্টমারের। এক্ষেত্রে আমাদের এক্সট্রা কিছু সেল আমরা আসলে ফুড পান্ডার মাধ্যমে পাচ্ছি। ওদের থেকে যেটা একটা অ্যামাউন্ট পাচ্ছি, আমরা একটা ফিগার পাচ্ছি, সো উইচ ইজ কম্পারেটিভলি ভালো অ্যান্ড এটা আমাদের উপকার হচ্ছে। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য, দেশে ফুড ডেলিভারি সেবার পরিসর বাড়ছে বছরে 10%-এরও বেশি। একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক ডেটা প্ল্যাটফর্ম বলছে 2029 সালের মধ্যে প্রবৃদ্ধির হার 17.32% বাড়তে পারে। এরই মধ্যে অনেকটাই কেটে গেছে মালামাল ও পরিবহন সমস্যা, বেড়েছে গ্রাহকের আস্থা। তবে ডিজিটাল প্ল্যাটফর্মে এই সেবার আওতা দ্রুত বাড়াতে ইন্টারনেট খরচ কমানো দরকার বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। একটা ছিল কনজিউমার এন্ডে অ্যাওয়ারনেস, ট্রাস্ট বিল্ডিং এবং তাদেরকে সার্ভিসটা দিয়ে স্যাটিসফাই করানো। বাংলাদেশ জিডিপি পার ক্যাপিটা তুলনায় ইন্টারনেট কস্ট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট। সো এখানে আমাদের সরকারের অনেক কাজ আছে, ইন্টারনেট কস্ট কমাতেই হবে। কর্মসংস্থান ও আয়ের সুযোগকে সামনে রেখে নীতি সহায়তা নিয়ে সরকারকে কাজ করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মাল্টি লেয়ারে যে এটা এমপ্লয়মেন্ট জেনারেশন, এখানে যে ভ্যালু এডিশন টু দ্য ইকোনমি, এটা খুবই ইম্পর্টেন্ট। যারা ইতিমধ্যে এস্টাবলিশ তাদের জন্য হয়তো আমরা কি করতে পারি, একটা নির্দিষ্ট সময়ের জন্য ট্যাক্স হলিডে এটা করতে পারি। যারা স্টার্ট আপ হিসেবে আসবে তারা যেন এই কর রেয়াতের সুবিধাটা পায় এবং তাদের জন্য যেন অনেক কিছু পেপারস যেন করাকরি না হয় এবং তাদের জন্য ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করা। সারা দেশে নিবন্ধিত ফুড ডেলিভারি সেবা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 100-ধিক, যার মধ্যে শীর্ষে রয়েছে ফুড পান্ডা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। স্মৃতি, অভিমান আর নিঃসঙ্গতায় জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা প্রবীণদের আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। প্রতিটি মুখ এক একটি ইতিহাস। কেউ সন্তানহীন, কেউ আবার সন্তানদের ব্যস্ত জীবনে মূল্যহীন। তবুও তারা প্রতিদিন অপেক্ষার প্রহর গোনেন, হয়তো আসবে প্রিয়জন, প্রিয় সন্তান। আন্তর্জাতিক প্রবীণ দিবসে তুষার আহমেদ ইমনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আশরাফুল ইসলাম। চোখে শূন্যতা আর বুকে চাপা অভিমানের পাহাড়। 92 বছর বয়সী রহিম মিয়া জানান, স্ত্রী সন্তান থাকতেও জীবনের দীর্ঘ 31 বছর কাটিয়ে দিলেন বৃদ্ধাশ্রমে। জীবনের এই শেষ প্রান্তে এসে তিনি আর নিজ ঘরে ফিরতে চান না, যেখানে ছিল অবহেলা আর অসম্মান। ওদের জন্য একটা অ্যাপার্টমেন্ট আছে, ওখানে থাকে। দেখো 31 বছর এইভাবেই আছে। মেয়ে আমার সরাসরি বলে দিল জায়গা হবে না। যে হাতে একদিন সন্তানের মুখে আহার তুলে দিত, প্রবীণদের সে হাতই আজ চোখের পানিতে ভিজছে। তারপরও শেষ বয়সে প্রিয়জনকে এক পলক দেখার আশায় যেন বেঁচে আছেন তারা। ভাই পুত্র আছে আর বোনদির আছে, খালি আমার দেখতাম মনে কয় আর কোনো কষ্ট না, আমার কিছু। আমার ভাই যা রাখো, আমার বোনেরা আমার কি বল, আর আমার এইখানে আই না আমার যা নতিজা করতে বেশি কথাবার্তিও করে না, মান লোক এত বেশি দেয়া সাক্ষাৎ নাই, কথাবার্তিও করে না। বৃদ্ধাশ্রমগুলোতে অনেকেই মানসিক এবং শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে দিন কাটাচ্ছেন বছরের পর বছর। কেউ বা এসেছেন পথ ভুলে, আবার কেউ বা বাধ্য হয়ে। আমরা 4 ভাই 3 বোন, কেউ খবর লাগে না, ছেলে মেয়ে লাগে না।
আমার বিত্তবানদের কাছে যদি আপনারা পারেন আপনারা এই মানুষগুলোর জন্য আশ্রয়ের জায়গার ব্যবস্থা করবেন। এখনো লক্ষ লক্ষ মানুষ রাস্তায়। বিশেষজ্ঞ বলছেন প্রবীণদের অধিকার নিশ্চিতে আন্তঃপ্রজন্ম সংযোগ তৈরির পাশাপাশি বয়স্ক ভাতা বৃদ্ধি করা প্রয়োজন। নবীন প্রবীণদের মধ্যে একটা আমরা যেটাকে ইংরেজিতে বলি ইন্টারজেনারেশনাল সলিডারিটি, আন্তঃপ্রজন্ম যে একটা সংযোগ তৈরি করতে হবে। বয়স্ক ভাতাটা যদি আসলে এটাকে আমরা সামাজিক নিরাপত্তার একটা অথবা সোশ্যাল সেফটি নেটের উপায় হিসেবে বিবেচনা করি, সেক্ষেত্রে আমার মনে হয় যে পরিমাণটা আরও বাড়ানো উচিত। বৃদ্ধাশ্রমে কেউ কারো আপন নয়, তবু সবাই একে অপরের গল্পে নিজেকে খুঁজে পায়। যে প্রবীণদের অবদানে রচিত হয় আমাদের বর্তমান, একসময় তাদের শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রম নয়তো রাস্তা। যেন বয়সের ভারে নয়, অবহেলার ভারেই তারা নুয়ে পড়েছে। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাত থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত, মিরপুর ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ। পানি ঢুকে মাঝ রাস্তায় বিকল অনেক যানবাহন। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার। নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমার ও আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। এবং পিআর জুলাই সনদের আইনি ভিত্তি সহ অভিন্ন কয়েকটি দাবিতে মাঠে ইসলামী দলগুলো। পূরণ না হলে নভেম্বরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। চলতি মাসে ইতিবাচক সাড়া মিলবে আশা। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিফ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।